নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরিঘাটের মেলা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। আমাদের গ্রাম্য নদীর ধারে মরিঘাটা বলে ছোট একটা গ্রাম। কঘর বুনোর বাস। এ জেলায় যখন নীলকুঠির আমল ছিল, দোর্দণ্ড প্রতাপ নীলকুঠির সাহেবরা টমটম হাঁকিয়ে চলে যেত নদীর পাশের চওড়া ছায়াচ্ছন্ন পদ্মে। তখন শ্রমিকের কাজ করবার জন্যে সাঁওতাল পরগনা থেকে যেসব লোক আমদানি করা হয়েছিল, তাদেরই বংশধর এখন একেবারে ভাষায়, ধর্মে, আচার ব্যবহারে সম্পূর্ণ বাঙালি হয়ে পড়েছে। এদেশে তাদের বলে বুনো। সমাজের নিম্ন স্তরের শেষ ধাপে এদের স্থান। লোকের কাঠ কেটে, ধান মেরে, দিনমজুরি করে এরা জীবিকা নির্বাহ করে। সারাদিন খাটুনির পরে তাড়ি খায়। এই তাড়ি খাওয়ার জন্যই এরা ঘৃণিত হয় পল্লী সমাজে। পল্লীগ্রামে হিন্দু বা মুসলমান চাষি মহলে মদ কেউ ছোঁয় না, ওটা ভদ্রলোকদের একচেটে ব্যাপার। মরিঘাটা নদীপথে 4 ক্রোশ আমাদের ঘাট থেকে। সেবার মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের যাত্রীরা যাচ্ছে কেউ নবদ্বীপে, কেউ গৌরনগরের ঘাটে। উভয় স্থানই বহু দূর আমাদের গ্রাম থেকে। যাদের নিজেদের গরুর গাড়ি আছে তারা আগের রাত্রে গাড়ি চড়ে চলে গিয়েছে 18-19 মাইল দূরবর্তী গৌরনগরের গঙ্গা তীরের দিকে। অপেক্ষাকৃত সাহসী ও চালাক চতুর্যাত্রীরা যাবে ট্রেনে উঠে নবদ্বীপ। রাধা দুধ দিতে এসে বললে, বাবু গঙ্গা চানে গেলেন না? যে ভিড়, মেয়েদের নিয়ে অত দূর যাওয়া। তবে মরিঘাটা যান বাবু নৌকো করে, কত লোক যাচ্ছে। সেখানে গঙ্গা কোথায়? মরিঘাটায় গিয়ে কি হবে? না বাবু, সেখানে আজ গঙ্গা আসেন। হ্যাঁ, কে বললে? সেখানে এক বুনো সাধু আছে, তাকে মা স্বপ্ন দিয়েছেন। আজ 2 বার হলো মাঘী পূর্ণিমার দিন গঙ্গা সেখানে আসবেন। মা বললেন, গরিব দুঃখী লোক যারা নবদ্বীপে বা গৌরনগরে পয়সা খরচ করে যেতে পারে না, তাদের উদ্ধার করবার জন্যই ওই মরিঘাটাতে তিনি আসবেন একদিনের জন্যই। সব গরিব দুঃখী লোক সেখানে যায় আজ 2 বছর ধরে। মস্ত মেলা বসে, যান না আপনি। কথাটা লাগলো ভালো। গঙ্গা স্নানে উদ্ধার হবার বাসনা যত থাক না থাক, অনেক লোক যেখানে এসে জোটে পুণ্য অর্জনের আশায়, সে স্থানের অসাধারণত্ব অনস্বীকার্য। অক্রুর মাঝির নৌকো ভাড়া করে সবাই মিলে রওনা হই মরিঘাটার দিকে। আমাদের পাড়ার অনেক ছেলে মেয়ে আমাদের সঙ্গে চলেছে মেলা দেখতে। যেখানে মাঠে কুল পেকেছে সেখানেই তারা নৌকো লাগাবে ডাঙায়। হৈ হৈ করে কুল পাড়তে ছুটবে। ছোলা খেতে ঘুঘু মারবার চেষ্টা করবে গুলতি ছুঁড়ে, ছোলার ফুল তুলবে। প্রথম বসন্তে মাঠে মাঠে ঘেঁটু ফুল, বড় বড় শিমুল গাছে শিমুল ফুলের মেলা। কোকিল ডাকছে, জলপিপি চড়ছে শ্যাওলার দামে। বাতাসে ঘেঁটু ফুলের তেঁতো গন্ধ আর শুকনো কষার ঝোপের গন্ধ ভেসে আসছে। মরিঘাটা পৌঁছুতে বেলা 12টা বেজে গেল। দূর থেকে একটা কোলাহল কানে গেল। বহু লোকের সমাগম হয়েছে বটে। আমাদের নৌকা ভিড়ল একটা প্রাচীন বটবৃক্ষের ছায়ায়। সেখানে আমাদের মতো অমন কত নৌকা ভিড়েছে। বটতলায় কত লোক রান্না করে খাচ্ছে। মেয়েদের ভিড় বটতলার ওপাশের ঘাটে, সেখানে সবাই স্নান করছে। গঙ্গা নাকি মাত্র সেই জায়গাটুকুতেই আসবার অঙ্গীকার করেছিলেন সেই বুনো সাধুর কাছে। সুতরাং সেখানেই ভিড় করেছে স্নানার্থীরা।
তার 1 হাত এদিকেও নয়, 1 ফুট ওদিকেও নয়। অক্রুর মাঝি বলল, মেয়েদের নিয়ে এপারের ভিড়ে কষ্ট হবে, চলুন ওপারে। ওপারে সেই বুনো সাধুর আখড়া, আপনি গেলেই জায়গা দেবে। ওই দেখা যাচ্ছে তেনার আখড়া, ওপারে রান্না করে খাওয়ার জায়গা হবে খন, নইলে এপারে কনে বা কাঠ কনে বা উনুন। মেয়েরা বললেন আগে তারা মেলা বেরিয়ে দেখবেন। মেলা বেড়াতে গেলেন মেয়েরা, আমিও সঙ্গে আছি। তেলে ভাজা বেগুনি, ফুলুরির দোকান, খেলনার দোকান, ঘুনসি ফিতে চিরুনির দোকান, চায়ের দোকান। ভিড় বেশি লেগেছে তেলে ভাজা খাবারের দোকানে, আর তার চেয়েও ভিড় চায়ের দোকানে। পাড়াগাঁয়ে চায়ের দোকানে ভিড় বেশি হয়। এখানে যারা এসেছে এদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খায়নি। শৌখিন জিনিস হিসেবে অনেকেই 1 পেয়ালা কিনে চেখে দেখছে। বুনো, কাওড়া, মালো, ডোম, বাগদি মুসলমানদের ভিড় বেশি এসব মেলায়। হ্যাঁ, মুসলমানদেরও। তাদের মেয়েদের উৎসাহ কোনো অংশে কম নয়। গঙ্গা স্নান তারা অবশ্যই করে না, কিন্তু মেলা দেখতে আসে ও জিনিসপত্র কেনে। চায়ের দোকানের ভিড়ের মধ্যে দেখি মা অনিচ্ছুক ছোট ছেলের মুখের কাছে চায়ের ভাঁড় ধরে বলছে, খেয়ে নে, অমন করবি তো। এরে বলে চা, ভারী মিষ্টি, দেখো খেয়ে, ওষুধ, জ্বর আর হবে না। মোলো যা ছেলে, 4 পয়সা দিয়ে কিনে এখন আমি ফেলে দেব কনে? মুই তো 2 ভার খেলাম, দেখলি নে, খা না। সরলা পল্লী বধূদের ঠকিয়ে মহকুমা শহরের ঘুঘু দোকানদার অবিনাশ মোড়ল মণিহারি জিনিস বিক্রি করছে। এরে বলে সোহাগী সাবান, গরম জল করে মেখে দেখো না নিয়ে গিয়ে, ভুর ভুর করবে গায়ে গন্ধ, চুলকুনি সেরে যাবে ছেলেদের, 9.5 আনা দাম। তা তোমাদের কাছে আলাদা কথা, 2 পয়সা কম দিও। দাও পয়সা। বাবু যে ভালো আছেন? মাদের এনেছেন বুঝি? বেশ বেশ, প্রাতব্যের নাম। একটা সিগারেট খান, আসুন। আচ্ছা, পেন নাম হই, আসবেন তাহলে এরপর দয়া করে। রান্না বান্না করবেন ওপারে? সেই ভালো, এপারে সত্ত্বিক জাতের ভিড়। কিন্তু কি চমৎকার লাগে এদের আমোদ উৎসাহ ফুর্তি। বছরে 1 দিন মেলা, এমন উৎসব আসে ওদের জীবনে। আর সব দিন এরা বেগুন পোতে, ধান মারে, কলাই মারে, হলুদ শুকোয়। আজ এসেছে ছেলে মেয়েদের হাত ধরে মেলা বেড়াতে। খাবে না চা, কিনবে না সোহাগী সাবান। নদীর ধারে লোকেরা রেঁধে খাচ্ছে। সবাই কিনছে নূতন হাঁড়ি, মাছ ও আলু। আমার বেশি ভালো লাগে দেখতে লোকে কি খায়। বেশিরভাগ লোকে রেঁধেছে মাছের ঝোল আর ভাত, আলু ও বেগুন কুটে দিচ্ছে ঝোলে। আলু ভাতে বেগুন ভাতে মাখছে নুন তেল দিয়ে, যাদের ভাত হয়ে গিয়েছে। কপি বিক্রি হচ্ছে চড়া দামে। এ অঞ্চলে কপির চাষ নেই, ওটা শৌখিন শহুরে আনাজ বলে গণ্য। কপি সবাই কেনেনি, যারা কিনেছে তারা অনেকে রেখে দিয়েছে বাড়ি নিয়ে গিয়ে 5 জনকে দেখিয়ে খাবে। খুব গরিব যারা, তারা রাঁধছে শুধু আলু বা মানকচু ভাতে ভাত। একটি মা ও ছেলে একটা আঙুট কলার পাতে একত্রে খেতে বসেছে। মোটা লাল আউশ চালের ভাত 1 রাশ, তার সঙ্গে ছোট্ট এতটুকু আলু ভাতে। তার পাশেই একদল বড় বড় কই মাছ ভাজছে দেখে ছোট ছেলেটা বলছে, দেখ মা, কত বড় মাছ, কই মাছ খাবো মা। চুপ করো, ওদিকে তাকাতে নেই, খেয়ে নাও। লঙ্কা খাবি? লঙ্কা মেখে দেব? একজন কুলের অম্বল সাঁতলাচ্ছে ওপাশে। আমাদের বেলা হয়ে যাচ্ছে। মাছও কিনতাম, কিন্তু মাঝি বলে দিয়েছিল সাধুর আকড়াতে মাছ রান্না চলবে না।
নৌকো নদী পার হলো। ওপারে মাঠের মধ্যে ঠিক নদীর ধারে সাধুর আশ্রম। ৫-৬খানি খড়ের ঘর, নিচু চালা, নিচু দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন নিকোনো পুছোনো ঘরগুলি, গোবর দিয়ে লেপা চওড়া উঠোন। উঠোনের মাঝখানে বাতাবি লেবু গাছে থোকা থোকা সাদা ফুল ও কুঁড়ি। মন মাতানো ভুরভুরে তীব্র গন্ধ দুপুরের বাতাসে। অনেক যাত্রী আশ্রয় নিয়েছে ঘরের দাওয়ায়, বাতাবি লেবুতলার ছায়ায়। এরা কিন্তু রাঁধছে না। আখড়ায় আজ মৎস্যব, বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। সাধুর শীর্ষবর্গ মৎস্যবের প্রসাদ খাবে। আমাদের মাঝে গিয়ে আমাদের কথা বলতেই সাধু বেরিয়ে এলো। বিনীতভাবে হাত দুটি জড়ো করে বললে, আসুন বাবা ঠাকুর, বামুনের পায়ের ধুলো পড়ল, বড্ড ভাগ্যি আমার। বললাম, আপনার আখড়াটি বেশ ভালো দেখছি। আপনাদেরই দয়ায়। আঙুল ঊর্ধ্বদিকে তুলে বললে, আর তেনার দয়ায়, সেজনার দয়া। তা একটা কথা হচ্ছে, এসেছেন যখন দয়া করে তখন রান্না বান্না জোগাড় করে দিই। মা ঠাকুরন তো আছেন। বললাম, অন্য কোনো জোগাড়ের দরকার নেই, সব আছে আমার সঙ্গে। আপনি শুধু রান্না করবার একটা স্থান দেখিয়ে দিন, আর উনুন খোঁড়বার জন্য দয়া করে একখানা শাবল যদি থাকে তো পাঠিয়ে দিন। মাঝি উনুন খুঁড়ে দেবে এখন। ওই মাঠে শুকনো কাঠ পাওয়া যাবে না? সাধু হেসে বললে, ওর জন্যই কিছু ভাববেন না। পূবে পোতার ঘরখানা নিকোনো পুছোনো আছে, ওর দাওয়ায় নতুন উনুন পাতা আছে। কেউ রাঁধেনি সে উনুনে। কিন্তু একটা কথা বাবু। কি? হাত জোর করে বললে, চাল ডাল আমি দেব। না না, আপনি কেন দেবেন? আমাদের সঙ্গে সব আছে, আমাদের শুধু একটু জায়গা দেখিয়ে দিলেই যথেষ্ট হবে। সাধু দুঃখিত হলো বুঝলাম ওর মুখ দেখে, কিন্তু আর কিছু বললে না। একটু পরে আমরা দলবল শুদ্ধ গাঙের ধারের ঘরখানা দখল করে নিজেদের জিনিসপত্র সেখানে নামিয়ে নিলাম নৌকো থেকে। সাধু নিজে এসে দুখানা নতুন মাদুর বিছিয়ে দিয়ে গেল দাওয়ায়। বললে, মা ঠাকুরনদের জন্যে একখানা মাদুর ঘরের মধ্যে দেব এনে? না না, আমাদের সঙ্গে সতেরঞ্জি রয়েছে। সাধু ডাকলে, হরিদাসী, ও হরিদাসী, এদিকে শুনে যাও, এনাদের জল তুলে এনে দাও। একটি 25-26 বছরের সুন্দর বউ আধঘোমটা দিয়ে সে দাওয়ার নিচে দাঁড়িয়ে বললে, কি বাবা? এনাদের এখানে থাকো, যা লাগে এনে দাও। আর তেঁতুলতলা থেকে চালা করা শুকনো বড়ার কাঠ যত লাগে এনে দাও। মা ঠাকুরনকে শুধোও কি লাগবে। বউটি হাসি মুখে দাওয়ায় উঠে এসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করলে। তারপর ছুটল কাঠ আর জল আনতে। বারবার ছুটোছুটি করে সে এটা ওটা আনতে লাগলো। কেননা শেষ পর্যন্ত দেখা গেল অনেক জিনিসই আমাদের আনা হয়নি বাড়ি থেকে। যেমন হাতা আনতে ভুল হয়েছে, জল রাখবার বালতি বা ঘড়া নেই, ডাল ঢালবার পাত্র নেই, শুকনো লঙ্কা খুঁজে পাওয়া গেল না মশলার পুটুলিতে, ইত্যাদি। আমার স্ত্রী অপ্রতিভ মুখে আমার দিকে চেয়ে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দেবার চেষ্টায় বললেন, বাবা, যে তাড়াতাড়ি তোমার, ওতে কি সুশ্রুম খুলে সব জিনিস গোছানো যায়? অত হড়বড়ানিতে মাথা গুলিয়ে যায় না? আমি নির্বিকারভাবে অন্যদিকে চেয়ে থাকি। ইতিমধ্যে সাধু বাবাজি একটা বড় ২.৫ সেরা পালি ভর্তি মুরকি এবং একছড়া সুপক্ক মর্তমান কলা নিয়ে এসে বললে, বাবু সেবা করুন। এসব আবার কেন? কেন বাবু, আমরা এতই অধম জাত যে আমাদের কোনো জিনিস নেবেন না? নিচ্ছি তো, জল নিচ্ছি, কাঠ নিচ্ছি, বাসনকোসন নিচ্ছি,
তাহলে কি নিলাম না বলুন? খাবার দাবার কেন আবার? তা হোক, আমার আখড়ায় আপনাদের মতো লোক কখনো আসেনি। আমি যেতে বুনো, ভেক নিয়ে বসতম হয়েছি। তেনার দয়া। কি বুঝি বলুন? আমার নাম ছিল রামলাল বুনো। আমার বাপের নাম ছিহরি বুনো। তিনি তবলদার ছিলেন। ভদ্রলোকের বাড়ি কাঠ কেটে সংসার নির্বাহ করতেন। তেনার বয়স হয়েছিল অনেক, এক কম 100 বছরে মারা যায়। আমার বয়স কত বলুন দিকি বাবু? সাধুর চেহারা বেশ ভালো লেগেছিল আমার। খুব মোটা জোয়ান লম্বা চেহারা, প্রকাণ্ড ভুঁড়ি, অথচ অথর্ব গোছের মোটা নয়। বেশ বলিষ্ঠ কর্মকুশল হাত পা, লম্বা ধরনের খুব বড় মুখখানা, মস্ত বড় বড় জলজলে চোখ দুটো, নারদ ঋষির মতো এতখানি সাদা দাড়ি, মাথায় লম্বা চুল পেছন দিকে মেয়েদের মতো ঝুঁটি করে বাঁধা, অথচ মুখখানিতে বালকের সারল্য ও হাসি। যাত্রাদলের মহাদেবের মতো দেখতে। বললাম, কত হবে, 60-62? সাধু হেসে বললে, বিশ্বাস করবেন না, 79 বছর যাচ্ছে তেনার দয়ায়। সত্যিই আশ্চর্য হবার কথা। এমন মর্দ জোয়ান পুরুষটিকে 80 বছরের বুড়ো কোনো ক্রমেই ভাবা যায় না। মুখের চামড়া মসৃণ, অকুঞ্চিত বালকের মতো। একটি রেখা নেই কোথাও মুখে। অবশ্যই সেটা খানিকটা সম্ভব হয়েছে মেদবাহুল্যের দরুন। অবাক হয়ে সাধুর দিকে আমি চেয়ে রইলাম। বাবু, বিশ্বাস না হয় অম্বরপুরের কাছারির পুরনো কাগজ দেখবেন। 1301 সালের বন্যের সময় আমি কাছারিতে পেয়াদা ছিলাম। তখন আমার উঠতি বয়স, নাটি ধরতে পারি, সরকি ধরতে পারি। তারপর তারপর এ পথে এলাম, তেনার হুকুম হলো। তা অনেক দিন ভেগ নিয়েছি, আজ 36-38 বছর হবে। বিয়ে থাওয়া করিনি। এই আগ্রা যেখানে দেখছেন, এখানে জঙ্গল ছিল, কি গহীন জঙ্গল, বাঘ থাকতো। জঙ্গল কেটে আখড়া জমাই। ভালো লাগে। হ্যাঁ, বড্ড আনন্দে থাকি বাবু। শিষ্যি সেবকরা আসে, সন্ধেবেলা জ্যোৎস্না ওঠে, গাছের ধারের বড় ঘরখানা হলো ঠাকুর ঘর। ওর দাওয়ায় বসে খোলকর্তাল বাজিয়ে হরিনাম করি। একটা কথা বাবু, পথ চলতি লোক আমার আখড়া এলি ফিরতি পারে না। চাল দিই, ডাল দিই, রেঁধে খাও। আমি ছোট জাত, আমাদের হাতে তো খাবা না। রান্না বাড়া করো, খাও, মিটে গেল। মানুষের একটু সেবা, তা করবার ভাগ্যি কি আমার হবে? তেনার দয়া। বাবু, তামাক সেবা করেন? হ্যাঁ, তবে আমার কাছে বিড়ি আছে। তামুক সেজে আনি, বসুন। নদীর ধারে ক্রমে বেলা পড়ল। সাধুর আশ্রমে ভিড় বেড়ে গেল খুব। মৎস্যবের কীর্তন শুরু হলো বাতাবি লেবুর তলায়। সাধু সবদিকে তদারক করে বেড়ায় আর মাঝে মাঝে আমার কাছে এসে বসে, কিন্তু একদণ্ড সুস্থির হয়ে বসতে পায় না। এসে বলে একটা ঘোড়া দাও, ও এসে বলে একটা ঘটি দাও। সাধু উঠে উঠে গিয়ে তাদের জিনিস দিয়ে আসছে। যে যা হুকুম করছে তক্ষুনি তামিল করছে। এতটুকু অহংকার নেই, সাধুগিরির দম্ভ নেই, যেন সবারই ও চাকর। অনেক লোক আখড়ার বড় উঠোনে ইতস্তত রেঁধে খাচ্ছে। সবাই মৎস্যবের ভাত খাবে না বুঝলাম। একবার হরিদাসী এসে বললে, বাবা, নামযজ্ঞ শেষ হয়েছে, কিছু মুখে দেন এবার, সকাল থেকে খাননি। সাধু বললে, আগে ওদের সকলকে পাতা করে বসিয়ে দাও, আমার খাওয়ার জন্য ব্যস্ত কেন? তখন বেলা 5টা হবে। আশ্চর্য হয়ে বললাম, সকাল থেকে কিছু খাননি? হরিদাসী বললে, বাবার ওই রকম, সন্ধ্যের আগে একবার খান, অন্যদিন সকালে পেঁপে খান, কলা খান,
আজ তাও খাননি। আপনি কিছু না মুখে দিলে আমি খেতে বসবো না বাবা। সাধু হেসে বললে, আচ্ছা যা মা, একটু গুড় জল নিয়ে আয়। মালসাভোগ নিবেদন হয়েছে? যা, বাবুদের জন্য একটা ভালো দেখে মালসা নিয়ে আয় দিকি আগে। দুখানা পাটালি বেশি করে দিয়ে আনিস। বাবুদের মালসাভোগ খেতে কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কিসের? হরিদাসী চলে গেল এবং খানিক পরে একটা মালসাভোগ আমাদের সামনে নিয়ে এসে রাখলে। রান্না হচ্ছিল পাশের ঢেঁকিশালের এক কোণে। হরিদাসী সেদিকে তাকিয়ে বলে উঠল, বাবু, আপনাদের রান্না নেমে গিয়েছে। কলার পাতা কেটে আনি, জায়গা করে দিই। খেতে বসুন, বেলা নেই। সে আবার চলে গেল। জিজ্ঞেস করলাম, বউটি কে? ওরা গোয়ালি, কাছেই কামদেবপুরে বাড়ি। আমাকে বড্ড ভক্তি করে, একেবারে যেন ৮ জন্মের মেয়ে কি মা। ওরা স্বামী স্ত্রী আমাদের এখানে মৎস্যবের অন্নভোগ খায়, অনেকে খায়। আমাদের খাওয়ার সময় সাধু কতবার যে এলো গেল, হাত জোর করে ঢেঁকিশালের বাইরে দাঁড়িয়ে রইল। খাওয়ার শেষে যখন হরিদাসী বড় এক বাটি জাল দেওয়া দুধ হাতে ঢুকল, তখন আমরা প্রতিবাদ জানালাম। দুধ কেন আবার? হরিদাসী জানালে, এ দুধ তার নিজের হাতে জাল দেওয়া, খেতে কোনো আপত্তি হবার কারণ নেই। সাধু বললে, সেবা করুন বাবু। আমি ওরে বলেছিলাম বাবুদের জন্য ১.৫ সের দুধ আলাদা করে ক্ষীরের মতো জাল দাও, ওদের খাওয়ার কষ্ট হবে। আহারাদির পর বেলা একেবারে গেল। অম্বরপুরের মাঠের বন্য ফুলগাছগুলোর পেছনে টকটকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে। লেবু ফুলের সুবাস ছায়াস্নিগ্ধ বাতাসকে মুদির করে তুলেছে। শুকনো কষার ঝোপের গন্ধ আসছে গাঙের ধার থেকে। মেলা ফেরত যাত্রীরা আখড়ার সামনে গরুর গাড়িতে উঠে নিজের নিজের গ্রামে রওনা হচ্ছে। খেয়াঘাটে একখানা যাত্রী বোঝাই নৌকো এপারের দিকে আসছে। মেলা থেকে যারা বাড়ি ফিরছে তাদের কারো হাতে তেলে ভাজা পাঁপড়ের গোছা, কারো হাতে একটা কপি, কারো হাতে নতুন বঁটি। মাঝি আবার ওপারে গেল মেয়েদের নিয়ে। যাবার আগে অপরাহ্নের ছায়ায় আর একবার মেলা দেখতে চায় মেয়েরা। আমি গেলাম না। সাধুর সঙ্গে বসে গল্প করছি দেখে স্ত্রীও কিছু বললেন না। সাধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যাক, এই বছরের মতো মেলা শেষ হয়ে গেল। আবার যদি বাঁচি আসছে বছর, তখন আপনার সঙ্গে দেখা হবে। আসবেন তো বাবু? কথাটা আমার মনে পড়ে গেল। বললাম, একটা কথা, মরিঘাটের এখানে গঙ্গা আসেন কে নাকি স্বপ্ন দেখেছিল, আপনি নাকি? সাধু গম্ভীর হয়ে গেল হঠাৎ। কিছুক্ষণ চুপ করে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখলে। কেমন এক অদ্ভুত ধরনের হাসি ওর দাড়ির জাল ভেদ করে ওর সারা মুখখানায় বিস্তার লাভ করল। কি চমৎকার জ্ঞান ও কৌতুক মিশ্রিত হাসির ছবি! যেন অতি প্রবীণ জ্ঞানবৃদ্ধ ঠাকুরদাদা কৌতুক ও করুণার হাসি হাসছেন তার অবোধ নাতিটির প্রশ্ন শুনে। বললে, স্বপ্ন টপ্ন নয়, এখানকার গরিব লোকে পয়সা খরচ করে গঙ্গায় নাইতে যেতে পারে না মাঘী পূর্ণিমায়, তাই রটিয়ে দিয়েছি মা গঙ্গা এই মরিঘাটার গাঙে আসবেন বলেছেন আমার কাছে পূর্ণিমার যোগের দিন। মন শুদ্ধ করে নাইলে এখানেই গঙ্গা, তিনি নেই কোন জায়গায়। সন্ধ্যা হবার আগেই সাধুর কাছে বিদায় নিয়ে যখন নৌকোয় উঠি, তখন ওপারের সেই বটগাছটার পিছন থেকে মস্ত বড় চাঁদখানা উঠছে। এপারে চিকচিকে চখা বালির ঘাটে হাত জোর করে বুনো সাধুটি দাঁড়িয়ে বলছে, মা ঠাকুরনকে নিয়ে আবার আসবেন বাবু সামনের বছর। ভুলে যেও না মা তোমার বুড়ো খোকাকে। দণ্ডবত হই মা,
যদি বেঁচে থাকি সামনের বছর পায়ের ধুলো যেন পড়ে। দেখি আমার স্ত্রীর চোখে জল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।